আমাদের এবারের নিবেদন রাজশ্রী মুখার্জির লেখা শূন্য দালান। রাজশ্রী মুখার্জির জন্ম হাওড়ায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা, ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। 2 দশকের উপর প্রবাসী হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ অমলিন। শুরু হচ্ছে শূন্য দালান। সোনালীর চরিত্রে প্রিয়াঙ্কা গুহ, পিউয়ের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, গল্পপাঠ অর্কপ্রভর চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শূন্য ঠাকুরদালানে দাঁড়িয়ে সোনালীর মনটা হুহু করে উঠল। কত আনন্দ করেছে একসময় বাসন্তী পুজোতে এখানে। মায়ের লাল রাঙা শাড়ি পরা মূর্তিটা চোখের সামনে জল করে ভেসে উঠল। এখানে আজকাল আর কেউ তেমন আসে বলে মনে হয় না। কালে ভদ্রে পরিষ্কার করা হয়। ওপরে এক জায়গায় ঘুলঘুলিতে পায়রা বাসা করেছে, তার নিচে মাটিতে নোংরা জমে আছে। মূল বাড়িটা বছরখানেক আগে ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু ঠাকুর দালানটা দেবোত্তর সম্পত্তি বলে কিছু করা যায়নি। আশপাশের কংক্রিটের জঙ্গলের মধ্যে এই ঠাকুর দালান সামনের কিছু লাগোয়া জমি নিয়ে আর সেই জমি পার হয়ে একটা ঘর নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আজ থেকে 12 বছর আগে বাসন্তী পুজো বন্ধ হয়ে গেছে। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে সোনালী কেমন যেন হারিয়ে গিয়েছিল। এমন সময় ঘোরের মধ্যেই যেন দেখতে পেল ঠাকুর দালানে আরো কেউ একজন দাঁড়িয়ে আছে। পর মুহূর্তেই মনটা খুব জোর নাড়া খেয়ে ঘোর কেটে বেরিয়ে এলো। আরে, এ তো অর্কপ্রভ। অর্ক কত বড় হয়ে গেছে। সে বেশ বলিষ্ঠ সুপুরুষ। অর্ককে সে ছোটবেলা থেকে দেখলেও কখনো কথা বলেনি, খালি চোখাচোখির সম্পর্ক ছিল। কোথায় সোনালী অত্যন্ত গরিবের মেয়ে, আর কোথায় অর্ক এই রায়বাড়ির রাজপুত্র। তবে এখন আর সোনালীর কুণ্ঠিত বোধ করার কোনো কারণ নেই। সে রাজকন্যা না হলেও WBCS অফিসার। সে দেখল অর্ক একটু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হঠাৎই ঠাকুর দালানে কেন এসে দাঁড়িয়ে আছে, এটাই বোধহয় তার প্রশ্ন। সোনালী তার চোখের দিকে তাকালো। সে যতই ব্যক্তিত্বময়ী অফিসার হোক না কেন, একটু কেমন সংকোচ তার মনকে ঘিরে ধরল। অর্ক আর সে কখনো কথা না বললেও কোনো একটা সম্পর্কের মধ্যে তাদের যেন বন্ধন তৈরি হয়ে গেছে। অর্ক বলল, বাসন্তী পুজোর কথা মনে পড়ছে? কত ধুমধাম হতো, কত আনন্দ হতো। কেমন যেন সব নিভে গেল। তুমি এখন কি করছো? সোনালীর শরীরে মনে কেমন যেন একটা শিহরণ জাগল। এই প্রথম সে জীবনে অর্কর সঙ্গে এত খুলে কথা বলছে। অর্কও তার সঙ্গে বলছে। আমি এখন WBCS ডেপুটি কালেক্টর হয়ে জয়েন করেছি। মেদিনীপুরে পোস্টিং হয়েছে। সোনালীর শহরটা হাওড়া জেলায়। 20 বছর আগে এটা একটা আধা শহর ছিল। এখন বহু বাড়ি উঠে উঠে শুধুমাত্র ঘিঞ্জি একটা শহরে পরিণত হয়েছে। সে এখন সরকারি অফিসার শুনে অর্কর চোখে একটা সম্ভ্রমের ঝলক দেখা দিল। যে কোনো কারণেই হোক, তাদের ছোটবেলার যে একটা অদৃশ্য ব্যবধান ছিল সেটা হঠাৎ করে চলে গেছে। দুজনে ঠাকুর দালানের সিঁড়িতে বসে পড়ল। নোংরা আছে ঠিকই, কিন্তু পরোয়া নেই। অর্ক কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো সোনালীকে দেখছিল। সেই ছোট্ট মেয়েটা খুব সাধারণ একটা ফ্রক পরে আসতো, কিন্তু চোখ দুটো খুব উজ্জ্বল ছিল। বারবার অর্কর চোখ টানত। এছাড়া একটা ঘটনা তার মনে গেঁথে গিয়েছিল। এই বাড়িতে পুজোয় তখন এতই রমরমা ছিল যে বাড়ির সামনে একটা ছোটখাটো মেলা বসে যেত। বেলুনওয়ালা, হাওয়া মিঠাইওয়ালা, আলু কাবলিওয়ালারা এসে বসে যেত। অর্কর জেঠু খুব বাচ্চা ভালোবাসতেন। তিনি বেলুনওয়ালাকে ডাক দিলেন, ওহে,
এখানে সব বাচ্চাগুলোকে এক একটা করে দাও তো। এখানে আপন পর ছিল না, সব বাচ্চারাই পেত, সোনালিও পেল। একটু দূরে একটা বাচ্চা কাঁদছিল, সে আসতে একটু দেরি করে ফেলেছে। সোনালি ছুটে গিয়ে বলল, তুমি তুমি আমারটা নাও। বেলুন পেয়ে বাচ্চাটার অনাবিল হাসি আজও অর্কর মনে পড়ে। যদিও কোনো একটা অজানা কারণে সে কখনো সোনালীকে পূর্ণ দৃষ্টিতে দেখেনি, তবে মনে হয় এই পুজোটা হঠাৎ বন্ধ না হয়ে গেলে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠলেও উঠতে পারত। সে সময় সোনালীর বয়স ছিল 15 আর অর্কর 19। ঠিক ছেলে মেয়েদের মনে একটা দুরু দুরু প্রেম জেগে ওঠার সময়। শেষবারের পুজোয় অর্ক একটা ঘিয়ে রঙের তসর পাঞ্জাবি আর একটা লাল রঙের ধুতি পরেছিল। সেটটা কলকাতার এক বড় ডিজাইনারের কাছ থেকে আনা হয়েছিল। যদিও তার অবস্থার কারণেই হোক বা স্বভাবের কারণেই হোক সোনালী ঠিক রোম্যান্টিক ছিল না, তবু সেবার অর্ককে আর চোখে দেখেই অভিভূত হয়ে পড়েছিল। তার বন্ধু পিউ সেটা লক্ষ্য করেছিল। কি রে, কথা বলবি নাকি? দূর, কি যে বলিস, আমি কথা বলে কি করব? নেকা, প্রেমে পড়লে মানুষ কি করে রে? কথাই তো বলে, নাকি সারা জীবন ড্যাব ড্যাব করে দেখে? সোনালীর চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। সে অত সাহসী মেয়ে ছিল না। প্রেম টেমের কথা শুনলেও তার উত্তেজনা হতে থাকত। পিউ আবার বলল, বেবে দেখ, ও কিন্তু তোকে আর চোখে কয়েকবার দেখেছে। তোর মাথা, রাজপুত্র কেন ঘুটুকুরিনিকে দেখবে? হয় হয়, যার যেটা মজে মন। বলতো সেট করিয়ে দি। সেট করিয়ে দিই কথাটা সোনালীর ঠিক ভালো লাগলো না। সে বোধহয় ভালো লাগাটাকে উপভোগ করছিল, তার মাঝখানে এটা একটা ডিস্টার্বেন্স বলে মনে হলো। তবে অর্কর সেই সুন্দর ড্রেস পরা চেহারাটা তার মনের কোণে একটা পাকাপাকি জায়গা করে নিয়েছিল, যা বহুদিন পর্যন্ত জলজল করে ভাসত। পড়াশোনার চাপে আর দায়িত্ববোধে এসে ছবিটা একটু আবছা হয়ে গেলেও এই শূন্য দালানটা আবার তা ফিরিয়ে দিল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সোনালী বলল, এই পুজোটা আবার শুরু করা যেত। একবার তার কেটে গেলে সেটা জোড়া লাগালেও কি আর ঠিকমতো বাজে? সোনালী আর কিছু বলতে পারল না। আসলে খুব কম কিছু সাবেকি বাড়ির পুজো ছাড়া বেশিরভাগ বাড়ির পুজোগুলোই টিম টিম করে চলছে। বেশিরভাগ পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে গেছেন, তার উপর একসঙ্গে থাকলেও মতের মিল হয় না। অনেকের আবার আর্থিক সমস্যাও রয়েছে। রায়বাড়িতে আর্থিক সমস্যা না থাকলেও কেমন যেন পরিবারটা ছন্ন ছাড়া হয়ে গেছে। সব থেকেও যেন কিছুই নেই এদের কাছে। অর্কর বাবারা 3 ভাই ছিলেন, সজল, শ্যামল আর উপল। পারিবারিক ব্যবসাও 3টে, একটা ওষুধের, একটা কাপড়ের আর একটা রাইস মিলের। এছাড়া আগে কিছু জমি জমাও ছিল। 3 ভাই এক একজনে এক একটা ব্যবসা দেখতেন। উপল বাবু রাইস মিল দেখতেন, তিনি আবার ছিলেন ঘোর নাস্তিক। বাসন্তী পুজোতে শুধু ফুটকাটা আর ব্যঙ্গ করা ছাড়া আর বিশেষ কিছুই করতেন না। তার জন্য অবশ্য তাকে কেউ কিছু বলতেন না। সবাই বাড়ির ছোট ছেলের ওপর স্নেহের বশে তার কথাগুলোকে বিশেষ গুরুত্ব দিতেন না। তবে একটু একটু করে রাজনীতিতে তিনি যেন একটু বেশি জড়িয়ে পড়েছিলেন। দিন রাত পার্টি অফিসেই পড়ে থাকতেন। পার্টিকে বাঁচানোর জন্য সৎ অসৎ যে কোনো রাস্তা নিতে প্রস্তুত ছিলেন। একবার তো নির্বাচনের সময় বিরোধী পক্ষের বাড়িতে গিয়ে শাসিয়ে এসেছিলেন। এই বাসন্তী পুজোর 1 মাস আগে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল। 1 মাস আগে থেকেই এই বাড়িতে সাজসজ্জ রব পড়ে যেত। সেবার চারিদিক আতঙ্কে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। শ্যামলবাবুর মতো হোমরা চোমরা মানুষ, মা গো, তুমি এ কি সর্বনাশ করলে মা, বলে মুখটা হাত দিয়ে ঢেকে ঠাকুর দালানে বসে পড়েছিলেন। আর বাড়ির সবাই দুঃখে ব্যাকুল হয়ে পড়লেও শব্দ করে একটুও কাঁদেনি।
শত্রুপক্ষ এত ভয়ঙ্কর ছিল যে তার স্ত্রী পুত্রকেও শেষ করে দেওয়ার তালে ছিল। খবর পেয়ে শ্যামলবাবু প্রচুর টাকা খরচ করে তাদের সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছিলেন। সেই থেকেই এই পরিবারের সব থেকেও আর কিছু নেই। বাসন্তী পুজোয় এখানে ভোজটা হতো রাজসিক। পোলাও, ছানার ডালনা, রাজভোগের মতো ভালো ভালো পদ থাকত। খাওয়ানোর ব্যাপারে এ বাড়ির কেউ কোনো রকম কার্পণ্য করতেন না। বসে বসে সেই খাবারগুলোর কথা মনে পড়তেই সোনালীর চোখ জলে ভরে গেল। তাদের বাড়িতে ছিল চরম দারিদ্র্য। বাবার সামান্য একটা তালা, পেন ইত্যাদির গোমটি দোকান ছিল। ঝড়, বৃষ্টি, রোদ এসবের জন্য প্রায় দোকান খুলতে পারতেন না বাবা। সে সরকারি স্কুলে পড়ত। তখন তাদের মিড ডে মিল চালু হয়েছিল। মনে আছে, অনেক সময় বাড়িতে রান্না পর্যন্ত হতো না। বাবা মা মুড়ি খেয়ে থাকতেন, আর সম্বল ছিল সেই মিড ডে মিলের তরকারি। সেই খেয়েও কিন্তু সোনালীর মাথাটা খুব পরিষ্কার ছিল। পুজোর কদিন এখানে ভালো মন্দ খেতে পেয়ে সে যে কি খুশি হতো তা কাউকে বোঝানো মুশকিল। কারণ ভালো উপহার দেওয়ার সামর্থ্য না থাকায় তারা কোনো বিয়ে বাড়িতেও যেত না। সোনালী এসব চিন্তা করতে করতে হারিয়ে গিয়েছিল। বাবার আধ ময়লা পাজামা পাঞ্জাবি পরা চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল বারবার। সম্বিত ফিরল অর্কের ডাকে। কি ভাবছো এত? সোনালীর খেয়াল নেই যে সে অর্কর সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করত এক সময়। মাঝখানে বেশ কিছু বছর তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বিশেষ নেই। আজ এখানে অর্ক কেমন করে যেন আপন হয়ে গেছে। সোনালী বলল, তুমি তুমি যদি রাজি হও তো আমি এর পরের বছর আবার শুরু করতে পারি। কি শুরু করতে পারো? এই পুজোটা। আমার হারিয়ে যাওয়া শৈশব। আবার কত লোকজন আসবে, হই হই করবে, এই দালানটা আওয়াজে ভরে যাবে। অর্ক তার মুখের দিকে তাকিয়েছিল। সোনালীর বুকের ভেতরের আবেগটা অনুভব করতে পারছিল। তার ভেতরেও এত বছরের পাষাণটা যেন প্রাণ পেয়ে গেল। চোখের কোণে জল চিকচিক করতে লাগলো। বলল, এখন এ বাড়িতে এসব সেন্টিমেন্ট বোঝার আর কেউ বাকি নেই। কাকার মৃত্যুর পর থেকেই সবাই দিনগত পাপক্ষয় করে চলেছে। তুমি সত্যি থাকবে আমার পাশে? অর্ক মন্ত্রমুগ্ধের মতো সোনালীর হাত চেপে ধরল। সোনালী এতটা আশা করেনি। অর্কর দিকে তাকিয়ে একটু সলজ্জ হাসি হাসল। ততক্ষণে তাদের হৃদয়ের বোঝাপড়াটা হয়ে গেছে। ঠাকুর দালানের উপর যেসব পায়রাগুলো বাসা করেছিল তারা হঠাৎ সমস্বরে বকম বকম করে উঠল। শুনলেন শূন্য দালান গল্পটি। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।